নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড। ভারতের প্রথম তিব্বতী মঠ হাওড়ায়। লেখা স্নেহা কুণ্ডু চক্রবর্তী। পাঠ সৌনক সান্যাল। ভয়ঙ্কর দেখতে তিব্বতী দেবতাদের সামনে দাঁড়িয়ে ছবি তোলা, ন্যাড়া মাথা, লাল পোশাকের লামা অথবা গুরুগম্ভীর তিব্বতী গুম্ফার নিস্তব্ধতা, এসবের খোঁজে কত শত হিল স্টেশনের দিকেই না পাড়ি জমাতে হয় ভ্রমণ পিপাসু বাঙালিকে। কিন্তু যদি শোনেন আমাদের বাগবাজারের গঙ্গার ঠিক উল্টো দিকেই হাওড়ার ঘুষুরিতে রয়েছে একটি তিব্বতী মঠ, তাহলে কি চোখগুলো বড় বড় হবে? আর তার সাথে যদি শোনেন এটি ভারতের সমভূমি অঞ্চলে প্রতিষ্ঠিত প্রথম তিব্বতী মঠ, তাহলে নিশ্চয়ই মাথা চুলকে ভাবতে বসবেন যে এমন একটা ব্যাপার এতদিন বেমালুম নজরের আড়ালে রয়ে গেল। আসলে দোষটা আপনার নয়। স্থানীয়দের যদি জিজ্ঞেস করেন ভোটবাগান মঠটা কোথায়, তাহলে অনেকেই অবাক চোখে তাকাবে। বরং মহাকাল মঠ বললে চিনিয়ে দিতে পারে স্থানীয় বস্তির লোকজন। এবার সেই চেনা পথে অনেক উৎসাহ নিয়ে মঠের জরাজীর্ণ ভবনের সামনে গিয়ে দেখলেন লেখা আছে শ্রী শঙ্কর মঠ। আবারও কনফিউশন। কিন্তু নিজের চোখে দেখতে পাচ্ছেন মঠের এলাকার মধ্যে রয়েছে বেশ কিছু আটচালা জরাজীর্ণ শিব মন্দির। তাহলে শঙ্কর মঠ নামটা তো ঠিকই মনে হচ্ছে। তাহলে বাপু তিব্বতী মঠ বলে শুধুমুধু গাছে তুলে মই কেড়ে নেওয়া কেন? তবে যদি মঠে ঢুকে দেখেন দেবদেবীর মূর্তিদের মধ্যে রয়েছে বজ্র ভ্রুকুটি, গুচ্ছ সমাজা, আর্যতারা বা সম্বর চক্রের মতো অদ্ভুত সব মূর্তি, তখন খানিক বিশ্বাস হলেও হতে পারে। 1774 সালের 29শে মার্চ ওয়ারেন হেস্টিংসের দরবারে হাজির হয়েছেন এক হিন্দু সন্ন্যাসী পুরাণ গিরি গোসাই। তাঁর দেওয়া সন্ধিপত্রটি আগ্রহ সহকারে পড়ছেন বড় লাট। পড়তে পড়তে উজ্জ্বল হয়ে উঠছে তার মুখ। আসলে সন্ধিপত্রটি এসেছে সুদূর তিব্বতের ষষ্ঠ পাঞ্চেন লামা বা তাশি লামার থেকে। তিব্বত তখনও ব্রিটিশদের কাছে এক রহস্যে ঘেরা দেশ। সেখানে নাকি আছে সোনার খনি, আরো কত অমূল্য সম্পদ, কিন্তু সেই দেশে বাইরের বিশ্বের কারো ঢোকা নিষেধ। শুধু উত্তর ভারতের কিছু গ্রামের সাথে তাদের ব্যবসায়িক যোগাযোগ আছে। সেই তিব্বতেরই অধিকাংশ রাজকার্যের পরিচালক পঞ্চেন লামা সন্ধি করতে চাইছেন ইংরেজদের সাথে। তাহলে তার হাত দিয়েই তো শুরু হতে পারে তিব্বতের সাথে বাণিজ্যের। উন্মুক্ত হয়ে যেতে পারে রহস্যের দেশ তিব্বতের বিপুল ঐশ্বর্যের ভাণ্ডার। চিঠি পড়তে পড়তেই এই ভাবনাগুলোই ঘুরে ফিরে বেড়াচ্ছিল হেস্টিংসের মনে। যদিও তিব্বতের এই সন্ধি স্থাপনের উদ্দেশ্য ছিল কোচ রাজাদের সাথে বিরোধের সুষ্ঠু মীমাংসা। 1769 সালে ভুটান কোচবিহারের যুদ্ধে বন্দী হন কোচ রাজ রুদ্রনারায়ণ। 4 বছর পরে বন্দী অবস্থায় তার মৃত্যু হলে রাজা হন তার ছেলে ধরেন্দ্র নারায়ণ। তিনি কোচ রাজ্যকে ভোট রাজার হাত থেকে বাঁচাতে শরণাপন্ন হন হেস্টিংসের। ইংরেজ সেনার সাথে এঁটে উঠতে না পেরে ভোট রাজা শরণাপন্ন হন তিব্বতের রাজ দরবারের। বাইরের বিশ্বের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম ভারতের সাথে যুদ্ধে যেতে চাইছিল না তিব্বত। তাই এই সন্ধির কথা ভাবেন পঞ্চেন লামা। তিব্বতের সাথে বাণিজ্যের কথা ভেবে অল্প কদিনের মধ্যেই চুক্তিপত্রে সম্মতি জানালেন হেস্টিংস। বর্তমান আসামের রংপুরে ভোট রাজ পেলেন বিনা করে বাণিজ্য করার অনুমতি। এখানেই শেষ নয়, পুরাণ গিরি গোসাই সহ ইস্ট ইন্ডিয়া কোম্পানির 3 জনের প্রতিনিধি দল পাড়ি দিল তিব্বতে। তিব্বতে বাণিজ্যের পথ খুলে দেওয়ার আবেদন নিয়ে। তখনই পঞ্চেন লামা ইচ্ছা প্রকাশ করেন ভারতের মাটিতে একটি তিব্বতী মঠ বানানোর। হেস্টিংসের সম্মতিতে 1775 সালেই ঘুষুরিতে গঙ্গার ধারে 100 বিঘা জমি দেওয়া হয় লামার নামে। 1778 সালের মধ্যেই তৈরি হয় ভোট রাজাদের নামের সাথে মিল রেখে ভোট বাগান মঠ। মঠের চারিদিকে বিশাল ফুলের বাগান থেকেই ভোট বাগান নামটি এসেছে, যার অধিকাংশই আজ বিভিন্ন কারখানার দখলে। মঠকে সাজিয়ে তুলতে তিব্বত থেকে আসে 100টি সোনার পাত সহ প্রচুর তিব্বতী ধ্বজা এবং গালিচা। আসে মহাকাল ভৈরব সহ
5টি তিব্বতী বৌদ্ধ মূর্তি, যার 4টি আজও এই জরাজীর্ণ মঠে পূজিত হয়। মহাকাল ভৈরবের মহামূল্য মূর্তিটি খোয়া যায় 1795 সালের ডিসেম্বরের এক ভয়ঙ্কর রাতে। মঠের প্রচুর সোনার দিকে লোভ ছিল অনেকেরই। ইংরেজ এবং পঞ্চেন লামার উভয়ের বিশ্বাসের পাত্র পুরাণগিরি গোসাইয়ের তত্ত্বাবধানে তখন মহা আড়ম্বরে কেটে গেছে মঠের প্রথম কয়েকটা বছর। কিন্তু সেই রাতের ডাকাত পড়া যেন সবকিছুকে ভেঙে চুড়ে দিল এক লহমায়। সহজে ছাড়বার পাত্র ছিলেন না পুরাণগিরি গোসাইও। তিনি মঠের সকলকে নিয়ে গড়ে তুলেছিলেন শক্ত প্রতিরোধ, কিন্তু শেষ রক্ষা হলো না। ডাকাতদের বর্ষা ভেদ করে গেল তার শরীর। যদিও পুলিশের তৎপরতায় কয়েকদিনের মধ্যেই ডাকাতরা ধরা পড়ে। ওই মঠের প্রাঙ্গণেই ফাঁসির দড়ি গলায় ওঠে তাদের। এত কিছুর পরেও ফেরত পাওয়া গেল না মহাকাল ভৈরবকে। তখন থেকেই মঠের প্রধান দেবী হলেন আর্যতারা। পুরাণগিরি গোসাইয়ের দেহ সমাধিস্থ হয়ে সেখানে উঠল আটচালার শিব মন্দির। সেই রীতি পরবর্তী গোসাইদের ক্ষেত্রেও হতে দেখা গেছে। সেখান থেকেই বর্তমান শ্রী শঙ্কর মঠ নাম এসেছে বলে অনেকের মত। যেহেতু এই পুরাণগিরি গোসাই হিন্দু দশনামী সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী ছিলেন, তাই প্রথম থেকেই বৌদ্ধ দেবদেবীর পাশাপাশি এখানে বিভিন্ন হিন্দু দেবদেবীর পূজাও প্রচলিত ছিল। সেই দেবতাদের স্মৃতি নিয়েই 2 শতাব্দীরও বেশি ইতিহাস বুকে চেপে রয়েছে ভোটবাগান মঠ। পাঠ্য বইতে পড়া 1818 সালে ভারতের প্রথম কটন মিল তৈরি হয় ঘুষুরিতে। তারও কয়েক দশক আগে লুকিয়ে রয়েছে এমন চাঞ্চল্যকর ইতিহাস, তার খবর আজ কজনই বা রাখে।